সুদীপ্তদা, সোনাম ওয়াংচুক অনশন শুরু করলেন এবং সেখানে তার পাশে রয়েছে সিজেপি। অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো এই ইস্যুগুলোকে তুলে ধরে, নানা সময় তারা প্রতিবাদ করে, অনেক কিছু করে, কিন্তু সবাইকে এক মঞ্চে একসঙ্গে একজোট হয়ে এই আন্দোলনে দেখা যাচ্ছে না। এবং সোনাম ওয়াংচুকের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো, আমি আশা করব তারা আসবেন, কিন্তু সবাইকে সেভাবে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কংগ্রেসের কথা বলা হচ্ছে। এটা কেন হচ্ছে, কি মনে হয় আপনার? তার একটা কারণ হতে পারে যে দিলীপ দা যেটা বললেন সেটা তো সত্যি। ইস্যুটা তো ফোকাসটা অন্তত সামনে এইভাবেই রয়েছে যে নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছিল সেই জাতীয় দুর্নীতি বন্ধ করাই হচ্ছে এই আন্দোলনের অনশন আন্দোলনের লক্ষ্য। সেইটা যদি হয় তাহলে দিলীপ দা যেটা বলছেন সেটা তো অংশ তো সত্যি। বিরোধী দলগুলো বলতে পারে যে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারিতে ভর্তি হয়ে ডাক্তারি হব, এটা সমাজের কত অংশ মানুষের এটা এই বাসনা রয়েছে, এই ইচ্ছা রয়েছে, তাদের পক্ষে এটা বাস্তব। সুতরাং সেই অংশটা যদি ভোটের হিসেব নিতান্ত করা হয় সেটা নগণ্যই হবে। তাহলে সেটা একটা কারণ হতে পারে যে সেই এত নগণ্য অংশের জন্য খামোখা ঘাম জড়িয়ে লাভ কি আছে, রাহুল গান্ধী জাতীয় নেতারা সে কথা মনে করতে পারে। তবে তার সঙ্গে এই কথাটা বলা দরকার, দিলীপদার এই বক্তব্য শুনে কিন্তু আমি একমত নই, যেটা পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, অত্যন্ত ত্রুটিপূর্ণ, শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ত্রুটিপূর্ণ, কোনো সন্দেহ নেই। তাই বলে এই অন্যায়টার প্রতিবাদ করব না বা করাটা ঠিক হচ্ছে না, এটা আমি একেবারেই মনে করি না। সব অন্যায়ের প্রতিবাদই সমানভাবে করা উচিত, এটাও প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, এই অন্যায়টা সমাজের ছোট্ট অংশকে স্পর্শ করছে, এটা সত্যি, এটা আমি মানছি। তাই বলে এই অন্যায়টা প্রতিবাদযোগ্য নয় বা ওটা উড়িয়ে দেওয়ার মতো, সেটা আমি একেবারেই মনে করছি না। কিন্তু দিলীপটা ঠিক যেভাবে বলেনি, এটা প্রথমেই বলে নাও। আমি একটু আন্না হাজারে আন্দোলনের সঙ্গে তুলনা যেটা করতে চাই, আসলে না সোফিয়া, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যা বলে আর কি, যে সমস্ত আন্দোলনকেই না, অভয় আন্দোলনের ক্ষেত্রে সেটা সত্যি, আমি আসছি তাই, সমস্ত আন্দোলনকেই না শেষ পর্যন্ত মানে অনেকদিন ধরে টিকে থাকতে হলে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হলে পিছনে একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগে। রাজনৈতিক মতাদর্শ যেভাবে একজন মানুষকে দিনের পর দিন অন্য স্বার্থ উপেক্ষা করে, অন্য ভাবনা চিন্তা উপেক্ষা করে কোনো কাজ করতে প্রণোদিত করে, সেটা ধর্ম ছাড়া আর কিছু করে না। একমাত্র ধর্ম এবং গভীর রাজনৈতিক মতাদর্শ মানুষকে এ কাজ করতে প্রণোদিত করে, উদ্বুদ্ধ করে। আন্না হাজারে আন্দোলনের সময় প্রথম আমি তো ঘটনাস্থলে দিনের পর দিন থেকে যা দেখেছি আর কি, আমাদের অবাক লাগতো যে দিল্লির খুব বড় বড় একেবারে দেশের অন্যতম সেরা বলে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজ, সেন্ট অমুক, সেন্ট তমুক, লেডি অমুক তমুক, সে সমস্ত জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছেন, দলবদ্ধভাবে বাসে করে আসছেন, ট্যাক্সি করে আসছেন, কারোর একদিনে বাবার গাড়ি করে সকলে আসছেন। এবং ঠিক খাওয়ার সময় দেখতাম প্রচুর প্যাকেট এসে হাজির হচ্ছে, একেবারে খুব একদম সুন্দরভাবে রুটি, চাপাটি, ডাল, সবজি রয়েছে, সালাড রয়েছে, সব খাবারের প্যাকেট চলে আসছে। তখন বুঝিনি, তখন এগুলোকে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বলে মনে হয়েছিল। এখন বুঝি ওই ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত সমর্থনের পাশাপাশি খুব সংগঠিত রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা পিছন থেকে কাজটা করেছিল। অত খাবারের প্যাকেট ঠিক একদম সময় মতো পৌঁছে দেওয়া, ঠিক ওইখানে ঘটনাস্থলে সাংবাদিকরা পেতো, আমিও খেয়েছি, এগুলো খুব সংগঠিত ব্যাপার ছাড়া করা যায় না, সেগুলো সেখানে ছিল। এখন ভারতের যে রাজনৈতিক অবস্থা, তাতে কারোর পক্ষে এটা করা সম্ভব নয়। কারণ যে রাজনৈতিক পরিসরটা 2011 সালে ছিল আন্না হাজারে আন্দোলনের সময়, কিন্তু সেটা বোধহয় মাত্র 12 দিন চলেছিল, সেই রাজনৈতিক পরিসরটা এখন নেই। এখন এই ধরনের কাজ করলেই সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যেভাবে এই আওয়াজটা তৈরি করে প্রত্যেক মুহূর্তে নজরদারি করা হচ্ছে, তো ফেস রেকগনিশন টেকনোলজি, যার উন্নতির জন্য এখন এত পয়সা খরচ করা হয় এবং এত সরকার মনোযোগ দেয়, আমরা ঘাটাঘাটি করলে জানতে পারবো, তার প্রভূত প্রয়োগ হচ্ছে। তাতে ওই আন্দোলনে যেতে এখন ছাত্রছাত্রীরা দুবার ভাববে। একবার আমার মুখের ছবি ওখানে উঠে গেলে, সে মুখের ছবি কিন্তু সরকারের এই বড় দাদার, বিগ ব্রাদারের মস্তিষ্কে চিরকালের জন্য সঞ্চিত থাকবে। এই যে
ভয়ের শাসন, এই জিনিসটা আজ থেকে 15 বছর আগে ছিল না। আমি মনে করি ভয়ের শাসনটা একটা বড় কারণ, এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ অনেক কম দেখা যাচ্ছে। আমরা কি দেখছি আশেপাশে? আমরা দেখছি এই যে গত বছর সেপ্টেম্বর মাসে যখন লেতে গন্ডগোলের পর ওই পুলিশ গুলি চালালো, 4 জন মারা গেল, তারপর আন্না হাজারাকে সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হলো, লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করলেন। তিনি নাকি এনএসএন তাকে গ্রেপ্তার করলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে তাকে গ্রেপ্তার করা হলো। লাদাখে প্রায় সারা বছর নেগেটিভ টেম্পারেচারে থাকতে অভ্যস্ত মানুষটাকে ইচ্ছে করে নিয়ে যাওয়া হলো যোধপুর জেলে। হিমাচল প্রদেশে জেল ছিল, অন্য বিজেপি শাসিত রাজ্যে উত্তরাখণ্ডে ঠান্ডা জায়গায় অনেক জেল ছিল, যোধপুরে নিয়ে যাওয়া হলো। যেটা দিলীপদা বললেন বা অশোকদা বললেন, খেয়াল করছে না, সুপ্রিম কোর্টে তার বিচারটা তিনবার হেভিয়াস কর্পাস পিটিশন করলেন তার স্ত্রী, তিনবার সুপ্রিম কোর্টে বিচারপতিরা সেটা মামলা পিছিয়ে দিলেন, শেষ পর্যন্ত বিচারে তার মুক্তি হয়নি। সরকার ঠিক করলো, হ্যাঁ, বোধহয় মার্চ মাসে না, সরকার ঠিক করলো না এবার ওকে ছেড়ে দেওয়া যেতে পারে, সরকার তাকে ছেড়ে দিল। এটা তো একটা ক্লাসিক্যালি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ক্লাসিক্যালি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উদাহরণ। বিচারের কোনো প্রয়োজন হলো না, রাষ্ট্র তাকে ধরলো, কিছুদিন আটকে রাখলো, রাষ্ট্র মনে করলো না ধরাটা ঠিক হয়নি, ছেড়ে দিল। এই হচ্ছে এখনকার ব্যবস্থা। এটা যে সোনাম ওয়াংচুকের সঙ্গে যেটা হয়েছে, এবার সোনাম ওয়াংচুকের সমর্থনে এই যে সামান্য একটা অনুষ্ঠান আমরা করছি, তারা যারা আমাদের তো সকলেরই বয়স হয়েছে, আমাদের মানে দিলীপদা অশোকদা আমারও বয়স হয়েছে যথেষ্ট, 60 বছর বেরিয়ে গেছে। আমাদের কেরিয়ারে হয়তো মানে কেরিয়ারটা হয়তো যা বলে সেটা হয়তো অনেকটাই আমরা পেরিয়ে এসছি বা প্রায় পুরোটাই পেরিয়ে এসছি। যাদের সামনে কর্মজীবন আছে তারা কিসের ভরসে ভয়ের শাসনের সামনে এগোবে? আমার সন্তান যদি আজকে যেতে চায় আমি তাকে বলবো দুবার ভেবে যাস তো, বা দুবার বলবো যাওয়ার আগে দুবার ভাবিস তো বাবা যাওয়াটা ঠিক হচ্ছে কিনা। ওই মুখের ছবি তোলা থাকছে, ভবিষ্যতে কখন আমাকে পাসপোর্ট যখন দিতে হবে, আমাকে যখন ভিসা চাইতে যেতে হবে, কোনো সরকারি জায়গায় কোনো কাজের জন্য দাঁড়াচ্ছে, এই মুখের ছবিটা কিন্তু মিলিয়ে দেখা হতে পারে। এই যে রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, শাসকবর্গ গড়ে তুলেছি এবং আমাদের তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে, সেটা একটা বড় কারণ যে খুব বেশি মানুষ চট করে রাস্তায় এগিয়ে আসছেন না, অনেক অগ্রপশ্চাৎ বিবেচনা করতে হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক কথা বলা যেতে পারে। সত্যি 18 বছরের তরুণ, সে যদি এত অগ্রপশ্চাৎ বিবেচনা করে তাহলে তাহলে আর কি, সে তো অতীতে করতো না, কিন্তু সময়টা পাল্টে গিয়েছে, কিছু করার নেই, অগ্রপশ্চাৎ বিবেচনা তাকে করতে হচ্ছে। দিলীপদার বক্তব্য ওই অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এটা একটা ছোট্ট অংশের জন্য, বরঞ্চ এটা সত্যি যে লাদাখের জন্য, লাদাখের ভূপ্রকৃতি রক্ষা করার জন্য, লাদাখের ইকোসিস্টেম রক্ষা করার জন্য তার যে আন্দোলন এবং লাদাখের পৃথক রাজ্যের অধিকার প্রাপ্তির দাবিতে তার যে আন্দোলন, সেগুলো আমিও মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেগুলোর কথাই বা কে শুনছে? জম্মু কাশ্মীর রাজ্যকে ভাগ করে লাদাখকে যখন আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, তখন তো বলা হয়েছিল যে তাদের রাজ্যের দেওয়া হবে, তাদের রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে। কোথায় সে সমস্ত? তো 19 সালে হয়ে গিয়েছে, আজকে 7 বছর প্রায় হতে চললো, 19 আগস্টে হয়েছিল সম্ভবত, 7 বছর হতে চললো। কোথায় সে প্রতিশ্রুতি পূর্ণ করা হয়নি, বরঞ্চ পরিবেশ সংক্রান্ত কোনো সম্মেলন পাকিস্তানে গিয়ে করার জন্য তাকে দেশদ্রোহী পাকিস্তানি বলে অভিযুক্ত করা হচ্ছে। আজকেও আমার নিজের একটি ব্যক্তিগত জীবনে ঘটনা বলছি, আমাদের পুরনো সহপাঠীদের একটি গ্রুপে আর কি একজন অনুরোধ করেছে যে সোনাম ওয়াংচুকের সমর্থনে একটা পিটিশন সাইন করতে বলেছে। তাতে শুধু বলা হচ্ছে যে সরকার আলোচনায় বসুক, কোনো বৈপ্লবিক কিছু চাইতে হয়, কারোর পদত্যাগ কিছু চাওয়া হয়নি। একজন মানুষ অনশন করছেন, সরকার আলোচনায় বসুক। সেই পিটিশনটা সাইন করতে অনেকের দ্বিধা, অনেকের আপত্তি, কারণ সোনাম ওয়াংচুকের অতীত নেই নাকি অনেকটা প্রশ্ন রয়েছে। এই হচ্ছে তো আমাদের দেশের অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের আন্দোলনের পরিণতি কি হবে বলা খুব মুশকিল।
পরিণতি খুব আশাব্যঞ্জক কিছু হবে, এর ফলে সদর্থক কিছু পরিবর্তন হবে, এরকম আশা করা খুব কঠিন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে হ্যাঁ, একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য, খুব ক্ষুদ্র ক্ষেত্রে হলো একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন মানুষ যখন অনশন করছেন, তখন তার পাশে দাঁড়ানোর একটা নৈতিক কর্তব্য শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকের থাকে বলেই আমি মনে করি। আমাদের অনুষ্ঠান হয়তো সেই কর্তব্য পালন করার একটা অংশ মাত্র। সোফিয়া।